হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি রাইট বাংলা। তো আজকে আমি তোমাদের পড়াতে চলে এসেছি, আমি সব্যসাচী। তো ছেলেরা সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। যে যখন ভিডিওটা দেখছো তাদের জন্য সেটা ঠিক আছে। তো আজকে আমাদের বিষয় হলো স্মৃতিবিজ্ঞান চ্যাপ্টারের একমাত্রিক গতি অধ্যায় সমাকলন। সমাকলন বিষয়ে অনেকের হয়তো কিছু কিছু ধারণা আছে, তবু আমার এই ভিডিওটা শুনতে পারো তোমরা, তাহলে তোমাদের ধারণাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। ওকে, তো সবার আগে দেখি সমাকলন কি। সমাকলন হলো অবকলনের বিপরীত প্রক্রিয়া। আমার আগের ভিডিওটাতে দেখে নেবে যে আমি অবকলনটা বুঝিয়ে দিয়েছি। তাহলে সমাকলন এটি হলো অবকলনের এর বিপরীত প্রক্রিয়া। এটি হলো অবকলনের বিপরীত প্রক্রিয়া। তো অবকলনের ক্ষেত্রে তোমাদের অবকলনটা একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের সমাকলন জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। অনেকে হয়তো ভিডিওটা দেখোনি, বা যারা দেখোনি তারা দেখে নিও, তবুও আমার ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবে। অবকলনে তোমাদের কি বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে y ইকুয়াল টু এফ এক্স, এর একটা অপেক্ষক। ওয়াইকে আমি কি করছি, ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কি আসছে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এফ এক্সটা এফ ড্যাশ এক্স আমি বলবো, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আসছে এফ ড্যাশ এক্স। এবার আমি যদি এই ডিএক্সটাকে এখানে এর সাথে গুণ করে দিই, তাহলে দেখো কী হচ্ছে, তাহলে ডি ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমি প্রথমেই তোমাদের বললাম যে এই সমাকলন হলো অবকলনের বিপরীত প্রক্রিয়া, অবকলনের বিপরীত প্রক্রিয়া। সুতরাং আমি যদি এফ ড্যাশ এক্সটাকে সমাকলন করি, তাহলে আবার আমি এফ এক্স পাবো, এইটা থেকে আবার আমি এটা নিশ্চয়ই পাবো। যেহেতু বলেছি সমাকলন হলো অবকলনের বিপরীত প্রক্রিয়া, তাহলে এবার দেখো সমাকলন চিহ্নটা হচ্ছে লম্বা এস, লং এস দিয়ে লেখা হয়। dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে ডিওয়াইটা কী হয়ে যাবে, ডিওয়াইটা ওয়াই হয়ে যাবে, ডিওয়াইটা ওয়াই হয়ে যাবে, আর এটা এইটা হয়ে যাবে। তো এইখানে একটু দেখো, তাহলে আরও বুঝতে পারবে, ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো কি আসছে, অর ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস সি। এবার তোমাদের মনে ধারণা হতে পারে যে স্যার হঠাৎ করে সিটা কোত্থেকে এলো, সি মানে কি, সি এটা ধরতে পারো, সি বলতে কনস্ট্যান্ট বলতে পারো। তাহলে কনস্ট্যান্টের বাংলা কি, কনস্ট্যান্টের বাংলা হলো ধ্রুবক। সমাকলনের ক্ষেত্রে এই ধ্রুবকটাকে ইউজ করছি, তাহলে এটা হলো সমাকলন ধ্রুবক। তাহলে সিটাকে আমি কি বলবো, এটাকে বলছি আমি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তো সিটা হচ্ছে এখানে সমাকলন ধ্রুবক। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে সি যে দিলেন আপনি, কিন্তু এখানে তো কোনো সি ছিল না, এটা তো ভুল হচ্ছে। তাহলে ভুল কিন্তু হচ্ছে না, কারণ ভালো করে মনে করে দেখো যে সি এর ডেরিভেটিভ করলে, যেহেতু সি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, সুতরাং এর ডেরিভেটিভ কী হবে, 0। সুতরাং এটা একদম ঠিক আছে। আর সিটা আমি কেন দিচ্ছি, সি এর মান কিন্তু আমার জানা নেই, এটাকে বলা হয় সমাকলন ধ্রুবক, আর এর মান হচ্ছে অনির্দিষ্ট। এর মান কত, এর মান হচ্ছে অনির্দিষ্ট, এর মান অনির্দিষ্ট, এর মান হচ্ছে অনির্দিষ্ট, সি এর মান কিন্তু অনির্দিষ্ট। সুতরাং দেখো যে ক্ষেত্রে সি এর মানটা অনির্দিষ্ট, সেটাকে কি বলছি, অনির্দিষ্ট সমাকল। তাহলে আমি কি পেয়ে গেলাম, এটাকে বলছে অনির্দিষ্ট সমাকল। এই দিকটা লিখি ভালো হবে।
তাহলে এটাকে কী বলছে আমি, এটাকে বলছে অনির্দিষ্ট সমাকল। এবার আমি যেটাকে সমাকল করব সেটাকে কি বলা হয়, এদিকটা দেখে নেই, এটাকে বলছে অনির্দিষ্ট সমাকল। এবার আমি যেটাকে সমাকলন করব সেটাকে বলা হচ্ছে সমাকল্য। মানে সমাকল্য কোনটা, এফ(x) হচ্ছে একটা সমাকল্য, এফ(x) হচ্ছে সমাকল্য। তার সমাকল্যটা স্পেলিংটা একটু বলে দিই। এই যে আমি এখানে f'(x) এর সমাকলন করলাম, তাহলে f'(x) হচ্ছে সমাকল্য, সব থেকে বেস্ট। হ্যাঁ, সমাকল্য। তাহলে দেখো তোমরা কি কি শিখলে, সবার প্রথমে শিখলে সমাকলন ধ্রুবক, ঠিক আছে, এখানে সিটা থেকে সমাকলন ধ্রুবকের মান যদি অনির্দিষ্ট হয় তাহলে কি আসছে, অনির্দিষ্ট সমাকল। এবার অনির্দিষ্ট সমাকল হলো, আর যেটা আমি সমাকলন করবো সেটাকে কি বলছে, সমাকল্য। এই যে সমাকল্য। তো এটা চট করে টুকে নাও, ভিডিওটা পজ করে টুকে নাও, টুকে নিয়েছো? মুছছি। তো এবার তোমাদের মনে হতেই পারে যে স্যার আপনি তো অনির্দিষ্ট সমাকল নিয়ে কথা বললেন, তাহলে নির্দিষ্ট সমাকল নিশ্চয়ই থাকবে। অবশ্যই আছে, কেন থাকবে না, তোমাদের চাহিদায় নির্দিষ্ট সমাকল নিশ্চয়ই থাকবে। দেখে না নির্দিষ্ট সমাকল জিনিসটা কি, নির্দিষ্ট সমাকল। তাহলে নির্দিষ্ট সমাকল এক্ষেত্রে কি পাচ্ছি আমি, কীরকম ক্ষেত্রে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যখন সমাকলন করা হয় তাকে বলা হয় নির্দিষ্ট সমাকল। একটি নির্দিষ্ট সীমার মধ্যে সমাকল করা হলে তাকে বলে নির্দিষ্ট সমাকল। নির্দিষ্ট সমাকল। তাহলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সমাকল করা হলে তাকে বলে নির্দিষ্ট সমাকল। এবার নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে এটা কিভাবে লেখা হয় সেটা একটু দেখাই। নির্দিষ্ট সমাকলটা লেখা হয় ইন্টিগ্রেশন অফ a টু b f'(x) dx। এক্ষেত্রে আমি তোমাদের একটু আগেই বললাম যে লং s এবং dx এই চিহ্ন দুটো কিন্তু মাস্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, বা যাই বলো, এটা না দিলে কিন্তু সমাকল বলাই বৃথা, সমাকলন বলাই বৃথা। তো এখানে দেখে নাও এটা কীভাবে আসছে, f'(x) dx এর আমি নির্দিষ্ট সমাকল করছি, তাহলে এবার এটা কি আসছে, f(x) a টু b তাহলে কত আসছে, fb মাইনাস fa প্লাস c। সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, আর fb মাইনাস fa যখন নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে ঊর্ধ্ব সীমাটা আগে x এর জায়গায় বসলো, তারপর মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে এটা এখানে বসবে। এটাকে আরেকটা হবে, যদি আমি এর সীমা পরিবর্তন করতে চাই, সীমা পরিবর্তনের ক্ষেত্রে কীভাবে করব, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, ইন মাইনাস ইন্টিগ্রেশন অফ, মানে বিটা এর জায়গায় এটা বি এর জায়গায় হয়ে যাবে, বি টু এ f'(x) dx। ঠিক আছে, এক্ষেত্রে শুধু একটা মাইনাস চিহ্নের জন্য এটা সীমাটা পরিবর্তন হয়ে যাবে, একদম সিম্পল। এবার
তোমাদের যদি এ আর বি এই দুটো সীমার মধ্যে যদি আরও একটা সীমা ঢোকাতে হয় তাহলে সেক্ষেত্রে ওটা কীভাবে হবে দেখে নাও। আর এ বি এর ক্ষেত্রে এটা সীমাটা কীরকম হচ্ছে, বি অবশ্যই কিন্তু গ্রেটার দ্যান এ হবে, এটা কিন্তু অবশ্যই হবে, না হলে কিন্তু বি ঊর্ধ্বসীমা হবে না। ঠিক আছে, বি কে বলছে ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা, আর একে কি বলছে নিম্ন সীমা, নিম্ন সীমা। আর এক্ষেত্রে কিন্তু বিটাকে কিন্তু অবশ্যই এর থেকে বড় হতে হবে, তবেই কিন্তু বি ঊর্ধ্বসীমা হওয়ার উপযোগী হবে, আর একে নিম্ন সীমা হতে গেলে অবশ্যই বি এর থেকে ছোট হতে হবে, একই কথা বললাম। তো এবার বলি তোমাদের দুটো সীমা রয়েছে এ আর বি, এদের মধ্যে একটা সীমা ঢোকাবো, আমি ওটাকে সি ধরলাম। সি কে এর মধ্যে ঢোকাতে গেলে তাহলে আমি কি করব, কি রকম প্রসেস, ওটা প্রসেসটা তোমাদের দেখাই। তো এইভাবে যদি ধরি যে সি হচ্ছে গ্রেটার দ্যান এ কিন্তু বি এর থেকে ছোট, এক্ষেত্রে আর আমার কি জানা আছে না, এক্ষেত্রে আমার দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ ড্যাশ, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু এরকম দেওয়া আছে। তাহলে এটাকে আমি যদি দুটো আরও দুখানা সীমায় ভাঙি তাহলে সেক্ষেত্রে আমার এইভাবে করতে হবে, ইন্টিগ্রেশন অফ এ টু সি এফ ড্যাশ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সি টু বি এফ ড্যাশ এক্স ডিএক্স। ঠিক আছে, এটাকে তাহলে এইভাবে ভাঙলাম। আর এটা কেন হচ্ছে একটু বলে দিই, তোমাদের কি বললাম ঊর্ধ্বসীমা নিম্ন সীমা দিয়ে, যেটা ঊর্ধ্বসীমা হবে সেটা উপরে, আর ঊর্ধ্বসীমার মান সবসময় নিম্ন সীমা থেকে বড় হবে। তাহলে এখানে দেখো সি এর মান এর থেকে বড়, সুতরাং সি হচ্ছে ঊর্ধ্বসীমা, এর মান সি এর থেকে ছোটো, এটা নিম্ন সীমা। আবার সি এর মান বি এর থেকে ছোটো, তাই নিম্ন সীমা, বি এর মান সি এর থেকে বড়, তাই এটা ঊর্ধ্বসীমা। বুঝতে পারলে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার তোমাদের ছোট করে বলে দিই, একটা লেখচিত্র আছে, এক্স ওয়াই তলে এক্স ওয়াই একটা তল আছে, ঠিক আছে, এক্স ওয়াই একটা তল, এখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আই, এটা একটা আছে, এটা একটা সম্পর্ক বলতে পারো, অপেক্ষকীয় সম্পর্ক। তোমাদের এর আগের ভিডিওতে বা এর আগের চ্যাপ্টারে পড়েছো তোমরা অবকলনের ভিডিওতে। তাহলে এখানে আমার দুটো সীমা কি কি আছে, এ আর বি, এ আর বি এই দুটো হচ্ছে দুটো সীমা আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমি দুটো টানলাম, দুটো রেখা টানছি, এক্ষেত্রে কত আসছে, এটা আসছে এক্স ইকুয়াল টু এ, দেখো এর মান কিন্তু কম আছে, আর এক্ষেত্রে আসছে এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, এবার এদের মধ্যবর্তী একটা সীমা আমি যদি ধরি, সেটাকে যদি আমি এক্স আই দিয়ে ডিনোট করি, এক্স আই, সেক্ষেত্রে এদের দুজনের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো ডেল এক্স আই, ডেল এক্স আই। এটা তোমাদের যা জানার জন্য, অনেকে হয়তো এটা জিনিসটা বুঝতে পারবে না, কিন্তু পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে, ক্লাস 12-এ গিয়ে এটা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে, কারণ এটা জানার জন্য তোমাদের অনেক কিছু জানতে হবে, আর ততটা লোড আমি তোমাদের এখন দিতে চাইছি না, কারণ এই জায়গাটা থেকে কোনো রকম কোশ্চেন আসে না 11-এ, সুতরাং এটা জাস্ট দেখে রাখো, খুব একটা বোঝার বা খুব একটা চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, আমি এক্ষেত্রে আমি এর ক্ষেত্রফলটা বের করতে পারি। ক্ষেত্রফলটা বের করবো কীভাবে, এটা কীভাবে লেখা হয়, লিমিট ডেল এক্স আই টেন্ডস টু 0 সামেশন অফ আই এফ এক্স আই ইন্টু ডেল এক্স আই ইকুয়াল টু কত হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স
dx, এইটা হলো ইন্টিগ্রেশন অফ a টু b fx dx। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস জায়গাটা, সেই জায়গাটা একটু বলি, যার জন্য এত কিছু বোঝালাম। তাহলে মুছে দিয়ে এটা সবাই টুকে নিয়েছো, মুছে দিলাম। তো এবার তোমাদের কিছু উদাহরণ দেব এবং বীজগণিত এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কীভাবে বের করে সেরকম কিছু উদাহরণ দিয়ে দেখাবো। প্রথমে বীজগণিতটা দেখাই। বীজগণিতের ক্ষেত্রে আসছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স হচ্ছে একটা অপেক্ষক, এন হচ্ছে একটা ধ্রুবক, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু কত আসছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, x to the power n plus 1 by n plus 1 plus c, তারপর আছে a into x to the power n plus 1 dx equal to a into x to the power n plus 1 by n plus 1 plus c। যদি এক্ষেত্রে ধ্রুবক গুণ থাকে তাহলে কিন্তু ধ্রুবকটার কোনো রকম ইন্টিগ্রেশন হবে না, ওটা প্লেন যেমন গুণ হয়েছিল সেরকম গুণ হয়েই থাকলো, বুঝতে পারছো। আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল, সরি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর তলায় এন টু এন প্লাস ওয়ান। ডেরিভেটিভের ক্ষেত্রে তোমরা কি দেখেছিলে, ডেরিভেটিভের ক্ষেত্রে ডি বাই ডি এক্স করলে এক্স টু দি পাওয়ার এন কত আসছে, ডি বাই ডি এক্স করলে এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কোনো রকম সিটি কিছু আসে না। তাহলে এটার যদি আমি ইন্টিগ্রেট করি, এটাকে যদি ইন্টিগ্রেট করি ডি এক্স দিয়ে ইন্টিগ্রেট করলাম, তাহলে আসছে ইন্টিগ্রেশন অফ এন হচ্ছে ধ্রুবক, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখানে ওয়ান ওয়ান কেটে গেল, ওয়ান ওয়ান কেটে গেল, এই এন এন কেটে গেল, প্লাস সি ইকুয়াল টু কত আসছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস সি, এইটা আসছে। দেখো তাহলে ডেরিভেটিভ করে যেটা এলো ওটাকে আবার ইন্টিগ্রেশন করলাম, তাহলে আবার এটাই এলো। আর কিছু বলে দিই, ডিএক্স বাই এক্স করলে এটা আসছে এল এন এক্স প্লাস সি, integration of a to the power x dx equal to a to the power x by log না ln a, তোমাদেরকে ln মানে বলে দিই একটু, ln ইকুয়াল টু আছে না, ln e দিয়ে দেখাই, ln e ইকুয়াল টু 2. Sorry ln e equal to 2.303 log e, এটা একটা এলো, এটা হচ্ছে ln আর log এর মধ্যে সম্পর্কটা এইভাবে দেখানো হয়। আর এরপর আসছি আমাদের সামেশন চিহ্নটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে, উচ্চারণটা দেখে না, TION সামেশন। তো আচ্ছা এ টু দি এক্স এলো। তাহলে তোমাদের একটু ত্রিকোণমিতিগুলো সম্বন্ধে একটু বলে দিই।
sin x dx equal to minus cos x plus c. Integration of cos x dx equal to sin x plus c. Integration of tan x dx equal to ln sec x plus c. Integration of cot x dx equal to ln sin x plus c. Integration of sec x dx equal to ln sec x plus tan x equal to ln tan pi by 4 plus x by 2 plus c. এখানে এটা প্লাস সি ছিল। আছে ইন্টিগ্রেশন অফ cosec x dx equal to কত আসছে ln cosec x minus cot x plus c equal to ln tan x by 2 plus c. এটা হলো এবার কয়েকটা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন অফ দাঁড়া এই দিকটা মুছে দিই, এই দিকটা টুকে নিয়েছে সবাই, তাহলে এই দিকটা মুছে দিই, মুছে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x dx equal to tan x plus c. Integration of cosec square x টা দেখাই। Integration of cosec square x dx equal to minus cot x plus c. তো আছে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx equal to sec x plus c. Integration of cosec x cot x equal to minus cosec x plus c. তারপরে আসছে যদি এক্ষেত্রে mx থাকে বা এক্ষেত্রে mx থাকলে সাইন ধরো সাইন বা কস ট্যান, সাইন কস ট্যান কট সেক কোসেক যাই থাকুক, সাইন ধরে এম এক্স রয়েছে ডিএক্স, এক্ষেত্রে এম এক্সটা যেমন আছে থাকবে, সাইনটা কস হয়ে যাবে, তাহলে সাইন কস হলে কত হচ্ছে মাইনাস কস এম এক্স। আর এখানে আছে এই যে এমটা আছে, শুধু এমটা হচ্ছে তলায় চলে যাবে। ডেরিভেটিভের ক্ষেত্রে এমটা গুণ হয়ে যেত, এক্ষেত্রে এমটা তলায় যাচ্ছে প্লাস সি। সমকলন ধ্রুবকটা দেওয়া কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটা না দিলে কিন্তু নম্বর দেয় না, সুতরাং এটা কিন্তু অবশ্যই দিতে কোনো দিন ভুলবে না। এক্সপোনেনশিয়াল অপেক্ষকের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত আসছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আর যদি ই টু দি পাওয়ার এম এক্স থাকে সেক্ষেত্রে কত হবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এক্ষেত্রে কিন্তু সবসময় এটা যেটা উপরে ছিল সেটা তলায় চলে আসছে, ডেরিভেটিভের ক্ষেত্রে সামনে চলে আসছিলো, গুণ হয়ে যাচ্ছিলো। তো ঠিক আছে, চলি। তো নমস্কার বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার পরের দিন দেখা হবে, চলি।